আজকে আমি বিখ্যাত ব্রিটিশ ফরেস্ট অফিসার ম্যাট হেনরির এক বিখ্যাত শিকার কাহিনী শোনাতে চাই। ম্যাট হেনরির পোস্টিং ছিল মধ্যপ্রদেশে। তার সম্বন্ধে বিশেষ কিছুই জানা যায় না, তবুও আমি অনেক চেষ্টা করে খুঁজে খুঁজে তার এই শিকার কাহিনীটি আপনাদের জন্য পরিবেশন করি। আমার মনে হয় আমার এই ইউটিউব চ্যানেল ছাড়া এর আগে আর কখনোই কোনো ইউটিউব চ্যানেলে এনার সম্বন্ধে একটিমাত্র গল্পও নেই। যাই হোক, আপনারা শুনুন আমার আজকের কাহিনী। ম্যাট হেনরি মধ্যপ্রদেশের গভীর জঙ্গলে, যেখানে সূর্যের আলো প্রবেশ করে না, সেখানে তিনি বেশ কিছু বাঘ এবং চিতাবাঘ মেরেছিলেন। কিন্তু আজকের কাহিনীর বাঘিনীটা ছিল সম্পূর্ণ অন্যরকম, সম্পূর্ণ আলাদা রকম। সে শুধুই যে খাবার হিসাবে এবং নিজের পেট ভরানোর জন্যই মানুষকে হত্যা করতো তা নয়, তার মানুষ হত্যা একটা নেশা ছিল। মানুষ হত্যা তার একটা খেলা ছিল। সে মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিত এবং তাকে তারপর হত্যা করত। এই কাহিনীতে তার সঙ্গী ছিল তার প্রশিক্ষিত পোষা কুকুর জ্যাক। জ্যাক 3 বছরের প্রশিক্ষিত কুকুর, যে কোনো শিকার অভিযানে তার সঙ্গে যেত। সে বাতাসের গন্ধ শুকে বুঝতে পারত কোথায় বাঘ রয়েছে, কোথায় রক্তের গন্ধ রয়েছে। বাঘকে অনুসরণ করতে গেলে জ্যাক সবসময় তার আগে আগে যেত এবং গন্ধ শুকে শুকে যখনই বিপদের আভাস পেত তখনই রাইফেলধারী ম্যাটকে এগিয়ে দিয়ে জ্যাক তার পেছনে চলে যেত। অর্থাৎ আমার কাজ আমি করে দিয়েছি, এবার তোমার কাজ তুমি করো। ম্যাট হেনরির কাছে চিঠি এলো যে মধ্যপ্রদেশের এক বিশেষ অঞ্চলে একটি বাঘিনী প্রচন্ড উৎপাত করছে, প্রচুর মানুষ তার পেটে গেছে। এই বাঘিনীটাকে হত্যা করার জন্য তাকে চিঠিতে জানানো হলো। তিনি তার দপ্তরে জানিয়ে ছুটি নিলেন এবং নির্দিষ্ট দিনে তার পোষা কুকুর ম্যাটকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। তিনি ওই নির্দিষ্ট গ্রামে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। গিয়ে দেখলেন চারিদিক শুনশান, প্রত্যেকটা বাড়ির দরজা বন্ধ। তিনি একটি বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লেন। এক 70 বছরের বৃদ্ধ বেরিয়ে এলো। তার কাঁধে রাইফেল দেখে এবং সমস্ত শুনে সে বুঝতে পারলো যে তাদের পরিত্রাতা হয়েই তিনি এসেছেন। সেই বৃদ্ধ তখন গ্রামের বাকি লোকেদের ডেকে নিল। তারা আগুন জেলে গোল হয়ে বসে ম্যাট হেনরিকে সেই বাঘের সমস্ত ক্রিয়াকলাপ বলতে লাগলেন। এই বাঘিনীটির প্রথম শিকার ছিল একটি 7 বছরের বাচ্চা ছেলে। একদম তার ঘরের সামনে থেকে তাকে তুলে নিয়ে গেল। কেউ কিচ্ছু বুঝতে পারল না। গ্রামের লোক যে যার কাজে ব্যস্ত। 7 বছরের বাচ্চাটি তার ঘরের সামনে খোলা দরজার সামনে বসে খেলা করছিল একটি কাঠের গাড়ি। তার মা একটু দূরে কাজ করছে। শিশুটির হাসির আওয়াজ, তার খেলার আওয়াজ চারিদিক মুখরিত করে। হঠাৎ শিশুটির প্রবল আর্তচিৎকার। সবাই ছুটে এসে দেখে শিশুটি সেখানে নেই। জায়গা ফাঁকা এবং একটা রক্তের ধারা জঙ্গলের দিকে চলে গেছে। শিশুটির এক পাটি চটি পড়ে আছে, যাতেও রক্ত লাগে। এর দ্বিতীয় শিকার এক বৃদ্ধ। এই বৃদ্ধ গ্রামে কাকা নামে পরিচিত ছিল, সবাই তাকে কাকা বলে ডাকত। এই অঞ্চলের লোক জঙ্গলে যেত গৃহপালিত পশুদের জন্য ঘাস আনতে এবং নিজেদের প্রয়োজনে কাঠ কিনতে। সেই কাঠ দিয়ে তারা জ্বালানির কাজ করত। এই কাকা অর্থাৎ এই বৃদ্ধ ভদ্রলোকও একদিন জ্বালানির কাঠ আনতে জঙ্গলের ধারে গেছিল, জঙ্গলের ভেতরে কিন্তু ঢুকে। সে এক মনে কাঠগুলোকে এক জায়গায় করছে, এবার নিয়ে বাড়ির দিকে হাঁটা দেবে। ঠিক এমন সময় তার পেছন থেকে লাফিয়ে পড়লো সেই নরখাদক কাঠগুলো এবং কাকাকে হত্যা করে টেনে নিয়ে চলে গেল জঙ্গলের ভেতর। তখন সন্ধে হয়ে গেছে, অথচ সেই কাকা বাড়ি ফেরেনি। তখন তার ছেলে তাকে খুঁজতে বেরোল। জঙ্গলের সামান্য ভেতরে গিয়ে দেখে এক গাছতলায় সেই বৃদ্ধের দেহ পড়ে রয়েছে এবং দেহ থেকে মাথাটা আলাদা করা আছে এবং দেহের অংশ অনেকটাই খেয়ে নিয়ে বাঘিনীটা সেখান থেকে চলে গেছে। এরপর বাঘিনীটির তৃতীয় শিকার ওই গ্রামেরই রাধা নামে এক মহিলা। এই মহিলা তার আরো 2 সঙ্গিনীর সঙ্গে সকালবেলা গ্রামের নদীতে, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে জল আনতে গিয়েছিল ঘোড়া কিনে। 3 জনে মিলে ঘোড়ায় করে জল নিয়ে ফিরছে। দুধারে ঝোপ জঙ্গল, মাঝখান দিয়ে সরু পায়ে চলা পথ, সেখান দিয়ে প্রত্যেক দিনই তারা সেই পথ ব্যবহার করে। কোনো ভয়ের বা ঝুঁকির কিছু তারা বুঝতে পারেনি। রাধা একটু আগে,
তার দুই সঙ্গিনী সামান্য পেছনে। হঠাৎ পেছনে একটা ঝোপঝাড়ে একটু কিছু নড়াচড়া, একটু কিছু খসখস আওয়াজ রাধার কানে এলো। রাধা থমকে দাঁড়ালো, পেছন ফিরে একবার দেখলো, না, কোনো কিচ্ছু না। একটু পেছনেই তার সঙ্গিনীরা কথা বলতে বলতে। আবার রাধা যেই সামনে ঘুরে চলতে লাগলো, পেছন থেকে তীব্র গতিতে এক হলুদ কালো বিদ্যুতের ঝলক লাফিয়ে পড়লো তার গায়ে, এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই এক লহমায় তাকে নিয়ে বনের ভেতর অদৃশ্য হয়ে গেল। গড়িয়ে পড়ল রাধার জল ভর্তি কলসি। এই দেখে ভয়ার্ত চিৎকারে তার পেছনের দুই সঙ্গিনী কোন রকমে তাদের সঙ্গের ঘোড়া ফেলে দিয়ে চিৎকার করতে করতে দৌড়তে দৌড়তে গ্রামে গিয়ে সবাইকে খবর দিল যে রাধাকে বাঘে নিয়ে গেছে। এই মানুষ খেকোটার এত উৎপাত প্রশাসনের কানেও গেল। ব্রিটিশ প্রশাসন তখন দুজন শিকারীকে পাঠালেন এই বাঘটিকে হত্যা করতে। কিন্তু এমনই কপাল যে এই শিকারী দুজন ওই অঞ্চলের মানুষদের রক্ষা তো করতে পারলই না। এই শিকারী দুজনও গেল ওই ধূর্ত বাঘিনীর পেটে। এই বাঘিনীর একটা বিশেষ সিস্টেম ছিল, সে হত্যা করার পর সঙ্গে সঙ্গে যতটা পারত তার শিকারকে খেয়ে সেখান থেকে চলে যেত। দ্বিতীয়বার কখনোই আর সেই শিকার এটাকে ফিরে আসতো না, যার জন্য কখনোই এই বাঘিনীকে সেই মরিকে টোপ রেখে মাচায় বসে শিকার করা সম্ভব হতো না। যাই হোক, এই সবই তিনি শুনলেন সেই দিনকে রাত্রে ওই গ্রামবাসীদের কাছ থেকে। আর তার প্রশিক্ষিত কুকুর জ্যাক তাঁরই পাশেই বসে আছে, সবকিছু শুনছে, যেন সে সবকিছুই বুঝছে। সেই রাতে শিকারী ম্যাট হেনরিকে থাকতে দেওয়া হলো সেই গ্রামের একটি ঘরে। ঘর বললে খুবই ভুল হবে, চারদিকে দরমার দেয়াল দেয়া, তাতে পাতলা করে মাটি লেপা একটা কোন রকম আস্তানা টাইপের, আর মাটিতে বিছানা করে তাদের শুতে হলো। বাঘিনী যদি একবার চাইতো, অনায়াসে তার শক্তির অর্ধেক খরচ করলেই সেই দরমার বেড়া ভেঙে পড়তো এবং তাকে তুলে নিয়ে যেত। আবার ঘটনাচক্রে এত দীর্ঘ পথ সেদিন তারা পাড়ি দিয়ে এসেছিলেন, গভীর ঘুমে অচেতন হয়ে পড়েছিলেন, এবং তার ঘুম ভাঙলো পরের দিন সকালে ওই গ্রামের লোকেদের ডাকাডাকি। পরের দিন সকালে টিফিন খেয়েই তিনি তার সঙ্গী জ্যাককে নিয়ে জঙ্গলের মধ্যে এগিয়ে চললেন ওই বাঘের পায়ের ছাপ খুঁজতে। জ্যাক আগে আগে যাচ্ছে, কোথাও যদি বাঘের কোনো গন্ধ পায় বা পায়ের ছাপ পায় সেটা দেখার জন্য। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও সেদিনকে তারা কেউই বাঘের সন্ধান বা বাঘের পায়ের ছাপ বা কোনো রকম কোনো চিহ্ন খুঁজে পেলেন না। তখন তারা ফিরে এলেন গ্রামে। গ্রামে ফিরে এসে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এবার প্রথমে যেদিকে গেছিলেন এখন তার উল্টো দিকে গেলেন, যে সেদিকে বাঘের সন্ধান করতে। বেশ কিছুটা যাওয়ার পরেই তারা দেখলেন যে বাঘের পায়ের ছাপ, বাঘিনীর পায়ের ছাপ দেখলেন, প্রকাণ্ড বাঘিনীটা। কিন্তু তিনি ঠিক বুঝতে পারলেন না যে এটাই সেই নরখাদক বাঘিনী কিনা, কারণ ওই নরখাদক বাঘিনীর আগের কোনো পায়ের ছাপ তার কাছে ছিল না, তাই প্রমাণ হিসেবে তিনি সেটাকে মেলাতে পারেননি। তবুও আন্দাজ করলেন এটাই সেই বাঘিনী, কারণ গ্রামের রাস্তার উপরে গ্রামের লোকের এত কাছে সাধারণ বাঘ খুব একটা আসে না। এবার সেই বাঘিনী গ্রামের রাস্তা ছেড়ে বাঁ দিকে চলে গেছে, বনের মধ্যে ঝোপ জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, এবং তিনি দেখলেন এই ছাপ অত্যন্ত টাটকা। সামান্য কিছুক্ষণ আগেই, তিনি আসার সামান্য সময় আগেই এই বাঘিনী এখান থেকে পেরিয়ে গেছে। তিনি বুঝলেন যে বাঘিনী কোনো ফাঁদ পেল। বাঘিনী যে ঝোপঝাড়ের মধ্যে ঢুকেছে, তিনি একবার ভাবলেন যে ওই ঝোপঝাড়ের মধ্যে তিনি জ্যাককে সঙ্গে নিয়ে অনুসরণ করেন। তারপরেই দেখলেন না, সেটা একটা আত্মঘাতী পদ্ধতি হবে। তার কারণ বাঘিনী তাকে বোকা বানিয়ে তাকে টেনে নিয়ে যাবে ওই ঝোপের মধ্যে, এবং সে ঘুরপথে অন্য দিক দিয়ে পেছন থেকে এসে তাকে আক্রমণ করবে, তাকে বোকা বানিয়ে। আবার এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, তাই তিনি সে পরিকল্পনা ত্যাগ করলেন এবং জ্যাককে নিয়ে তাড়াতাড়ি করে গ্রামে ফিরে এলেন। এরপরে পরপর আরো দুদিন তিনি ও জ্যাক সেই বাঘকে খুঁজে বেড়াতে লাগলেন, কিন্তু দুদিনই বিফলে গেল। তৃতীয় দিন সেই বাঘের সঙ্গে
ম্যাট হেনরির সাক্ষাৎ হল। তিনি জঙ্গলের সামান্য ভেতরে ঢুকে একটা ঘাসের উঁচু টিলা পেয়েছিলেন। সেই টিলার ওপর তিনি উঠে বসে আছেন। চারিদিকটা পরিষ্কার দেখা যাচ্ছে, চারিদিক জঙ্গল ঘেরা, মাঝখানে উঁচু টিলা। তিনি বসে আছেন চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে। বাঘ যেদিক থেকেই আসুক না কেন তিনি গুলি চালানোর জন্য 3 থেকে 4 সেকেন্ড সময় পাবেন, যত অতর্কিতে যত দ্রুত গতিতেই বাঘ আসুক না কেন, কারণ তিনি মাটির থেকে অনেকটা উঁচুতে বসে আছেন। আর তার হাতে আছে 0.375 ম্যাগনাম রাইফেল, অত্যন্ত শক্তিশালী এই রাইফেল। আর এই ঠিক টিলার নিচে ঘাসের মধ্যে গন্ধ শুকে শুকে বেড়াচ্ছে তাঁর পোষ্য জ্যাক। হঠাৎ তিনি লক্ষ্য করলেন জ্যাক ঝোপের একটা নির্দিষ্ট দিকে কান খাড়া করে তাকিয়ে গড়গড় করতে লাগলো আর সেখানে চেঁচাতে। তিনি জ্যাকের ইঙ্গিত করা সেই দিকে তাকিয়ে আছেন, অন্য কোনো দিকে তার দৃষ্টি নেই। হঠাৎ দেখলেন একটা বিশাল বাঘ সেই ঝোপ থেকে বেরিয়ে এসে জ্যাকের ওপর লাফিয়ে পড়লো। তিনি সঙ্গে সঙ্গে রাইফেল তাক করে জ্যাক সরে যাও, জ্যাক পালাও বলেই গুলি চালালেন। গুলি গিয়ে লাগলো বাঘের ডান কাঁধে। বাঘ সঙ্গে সঙ্গে জ্যাককে ছেড়ে তার দিকে একবার তাকিয়ে জঙ্গলের ভিতর অদৃশ্য। বাঘ কিন্তু ম্যাট হেনরির সঙ্গে লুকোচুরি খেলছিল। সে চুপ করে ওত পেতে ঘাপটি মেরে বসেছিল, অতর্কিতে ম্যাট হেনরিকে আক্রমণ করবে। কিন্তু বাঘ সাধলো কুকুর জ্যাক। সেই জন্য বাঘটির সমস্ত রাগ দিয়ে পড়ল জ্যাকের উপর, তাই তাকে আক্রমণ করে সাবার করে দিতে চেয়েছিল বাঘটি। এরপর থেকে ম্যাট হেনরি প্রত্যেক রাতেই বন্দুক হাতে পাহারা দিতেন, আর জ্যাক গন্ধ শুকে শুকে মাঝে মাঝে ঘেউ ঘেউ চিৎকার করত এবং জঙ্গলের দিকে ছুটে যেতে চাইত। কিন্তু তার প্রভু ম্যাট হেনরি তাকে বাধা দিতেন। তবে তিনি বুঝতে পারতেন যে বাঘ হয়তো প্রতি রাতেই আসে, জঙ্গলের ভেতর থেকে তাকে দেখে, কিন্তু তিনি সজাগ এবং বন্দুক হাতে প্রস্তুত, সেই জন্য তাকে আক্রমণ করার ঠিক সাহস পায় না। এই বাঘ তার সঙ্গে যথেষ্ট লুকোচুরি খেলছে, তাকে নিয়ে খেলা করছে, তাকে চ্যালেঞ্জ ছুঁয়ে দিচ্ছে। এরপর এই বাঘের সঙ্গে তার দ্বিতীয় সাক্ষাৎ হলো এক বৃষ্টির রাতে। ঘটনাচক্রে সেদিন তিনি তার নিজের সেই আস্তানা ঘরটি ছেড়ে জঙ্গলের ধারে একটি পুরনো ক্যাম্পে এসেছিলেন। এই ক্যাম্প এর আগে হয়তো অনেক শিকারীও ব্যবহার করেছেন। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। তিনি ওই ক্যাম্পের বারান্দায় শুকনো কাঠ দিয়ে আগুন জ্বেলে তিনি ও জ্যাক চুপচাপ বসে আছেন জঙ্গলের দিকে লক্ষ্য রেখে। এমন সময় হঠাৎ দেখলেন জ্যাক কিছু একটা দেখেছে জঙ্গলের মধ্যে এবং সে সেদিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার করছে। তিনি জ্যাককে বললেন, জ্যাক চলে এসে। জ্যাক আসছে না। সে ক্যাম্পের গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে, কান খাড়া করে, তার গায়ের লোম ফুলে আছে। তিনি বুঝলেন জ্যাক কিছু একটা দেখেছে, কিন্তু কি দেখেছে তিনি বুঝতে পারলেন। তাও তিনি জ্যাককে ডেকে নিলেন এবং ওই আগুনটা নিভে নিভে আসছিল, তার মধ্যে আরো দুটো শুকনো কাঠ ফেলে আগুনটাকে দাও দাও করে জ্বালিয়ে দিলেন। তিনি হঠাৎ দেখলেন ক্যাম্পের গেটের সামনে একজোড়া হলুদ চোখ। সেই চোখ দুটো স্থির নেই, চারপাশে ঘুরছে। তিনি প্রমাদ গুনলেন। তিনি বুঝলেন যে তাকে চ্যালেঞ্জ জানাতে এসে গেছে সেই বাঘি। জ্যাক এসে তার পাশে চুপচাপ বসলো, মুখে আর কোনো আওয়াজ নেই। জানি না সেও ভয় পেয়েছে। এই প্রথম ম্যাট হেনরি অনুভব করলেন যে তিনি তার হাতের টর্চটা তার সেই আস্তানায় ফেলে এসেছেন। এই অন্ধকার ঘুটঘুটে এর মধ্যে তিনি বাঘিনীটাকে দেখতে পাচ্ছেন না মোটেও। শুধুমাত্র তার জল জলে চোখ দুটি তার একমাত্র ভরসা। সেই চোখ দুটির ওপর ভরসা করেই তিনি সেদিকে লক্ষ্য রেখে বসে আছেন। তখন বাঘিনীর সঙ্গে তিনিও একটা খেলা শুরু করলেন। তিনি তার টুপি পরা মাথাটা একটু নামিয়ে নিলেন নিচের দিকে। আবার কয়েক সেকেন্ডের মধ্যেই টুপি পরা মাথাটা তিনি তুললেন। তুলে দেখলেন বাঘিনী সামান্য এগিয়ে এসেছে, 2-4 কদম এগিয়ে এসেছে। তিনি বুঝলেন যে বাঘিনী মনে করেছে যে তিনি তাকে দেখতে পাচ্ছেন না। ঠিক তখনই সে তার দিকে একটু একটু করে এগিয়ে আসে। আবার ম্যাট হেনরি মাথা নিচু করলেন,
কিছুক্ষণের মধ্যেই মাথা উঁচু করে দেখলেন আরো 2-4 কদম সেই বাঘিনী এগিয়ে এসেছে। জ্যাক কিন্তু কিচ্ছু বলছে না। সে প্রশিক্ষিত কুকুর, সে বুঝে গেছে যে এর মধ্যে তার মনিবের কোনো একটা চাল আছে। অন্য কুকুর হলে এই সময় ঘেউ ঘেউ করতো বা ভয়ের চোটে একটা কিছু করে বসতো, কিন্তু জ্যাক তার কিছুই করল না, সে শুধু চুপচাপ বসে রইল। এবার মাথা তুলেই তিনি দেখলেন বাঘের সঙ্গে তার দূরত্ব মোটামুটি 15 ফুট মতো। আর দেরি করা চলে না, আর একবারও মাথা নিচু করা চলে না, তাহলেই তার উপর ঝাঁপিয়ে পড়তে বাঘ দ্বিতীয়বার থাকবে না। তিনি একটা কাঠের চেয়ারে বসে আছেন। হঠাৎ তিনি দেখলেন শূন্যে 2 পা তুলে তার উদ্দেশ্যে বাঘ এক লাফ দিল। তিনি সঙ্গে সঙ্গে তার কাঠের চেয়ার ছেড়ে এক পাশে সরে গেলেন আর সঙ্গে সঙ্গে তার রাইফেল থেকে একটা গুলি চালালেন। গুলিটা বাঘের লাগলো কি লাগলো না তিনি বুঝতে পারলেন না। তিনি দেখলেন তিনি যে কাঠের চেয়ারের ওপর বসেছিলেন, বাঘিনীটা এসে ঠিক তার উপরেই পড়লো। তিনি যদি বুদ্ধি করে সময় মতো সরে না যেতেন, তিনি পড়তেন বাঘের খাবার তলায়। প্রচন্ড গর্জনে আকাশ বাতাস ভাসিয়ে দিল। ঠিক সেই সময় আর একবার বিদ্যুৎ চমকে উঠল এবং তিনি লক্ষ্য করলেন বাঘিনীর প্রকাণ্ড শরীর। এই প্রথম তিনি বাঘিনীটাকে স্বচক্ষে এইভাবে দেখলেন এবং বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি চালালেন তার দ্বিতীয় গুলি। বারান্দার কাঠের আগুনে তিনি সমস্ত কিছু দেখলেন আর এক লহমায় সরে গেলেন ওই বারান্দারই একটা কাঠের পিলারের আড়ালে। আর বাঘিনীটা তার দিকে আক্রমণ করতে যাবে, আবার ঠিক সেই মুহূর্তে জ্যাক তার প্রভুকে বাঁচানোর জন্য ঝাঁপ দিল এবং বাঘের পায়ে এক কামড় বসিয়ে দিল। আর বাঘ একবার মাত্র জ্যাকের দিকে তাকালো, আর এই সুযোগে তিনি চালালেন তার তৃতীয় গুলি। তিনি লক্ষ্য করলেন তার তৃতীয় গুলিটা বাঘের পেছনের পায়ে গিয়ে লাগলো। বাঘ প্রচন্ড যন্ত্রণায় বিভৎস চিৎকার করে উঠল, যা তার কানে তালা ধরিয়ে দিল, যা তার শরীরের রক্ত হিম করে দিল। কিন্তু তার চেয়েও ভয়ানক অবস্থা তার জন্য অপেক্ষা করছে, কারণ তিনি তার রাইফেলে মাত্র 3টি গুলি করেছিলেন। আর তো তার গুলি নেই, কিন্তু বাঘ তো তাকে ছাড়বে না। মাত্র কয়েক হাতের মধ্যে আহত খোঁচা খাওয়া বাঘ এখানে রয়েছে, আর তিনি যে ঝট করে আর গুলি ধরে নেবেন সে সময়ও তার কাছে নেই। অতএব তার নিয়তি তিনি বুঝে গেছেন, তিনিও অন্যান্য শিকারীদের মতোই এই বাঘের কবলে যেতে যাচ্ছেন, এই বাঘের খিদে মেটাতে যাচ্ছেন। কিন্তু তিনি দেখলেন বাঘ ঠিক মতো হাঁটতে পারছে না, সে খোঁড়াচ্ছে। তিনি বুঝলেন যে এই বাঘ খুঁড়িয়ে খুঁড়িয়ে আগের মতন তাকে অত দ্রুত আক্রমণ করতে পারবে না। ঠিক সেই মুহূর্তে একটা বিদ্যুতের প্রচন্ড ঝলক এসে পড়ল, আর বাঘ এই বিদ্যুতের চমকানি, মেঘের গর্জন এবং বৃষ্টির আওয়াজের সঙ্গে এক লাফে অদৃশ্য হয়ে গেল। তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন, সঙ্গে সঙ্গে তার রাইফেলে আর 3টে গুলি ভরে নিলেন। কিন্তু যাবার আগের মুহূর্তে বাঘ জ্যাককে প্রবল আক্রোশে এক থাবা মেরে সরিয়ে দিয়ে সেখান থেকে যায়, যার ফলে জ্যাক খুব আহত হলেন। তিনি জ্যাককে তাড়াতাড়ি তুলে আনলেন, তার গায়ের থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তিনি সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে তার ক্ষতস্থান বেঁধে দিয়ে তাকে ঘরে নিয়ে গেলেন। পরের দিন সকালে আহত জ্যাককে গ্রামবাসীদের জিম্মায় রেখে তাকে সুস্থ হবার সময় দিয়ে তিনি একাই তার রাইফেল হাতে ওই বাঘের সন্ধানে জঙ্গলে গেলেন। আগের দিন রাত্রে তিনি সঙ্গে টর্চ না থাকায় ওই আহত বাঘের অনুসরণ করতে জঙ্গলে যাননি। পরের দিন সকালে তিনি গেলেন, কিন্তু আগের দিন রাতের প্রচন্ড বৃষ্টিতে সেই রক্তের দাগ সব ধুয়ে গেছে, বাঘের পায়ের ছাপ সমস্ত ধুয়ে গেছে। তাই তিনি কিছুই বুঝলেন না। তিনি ভেবেছিলেন হয়তো 2-3টে গুলি লাগায় বাঘ কোথাও মরে পড়ে আছে, কিন্তু আশেপাশে খুঁজেও তিনি বাঘের চিহ্ন মাত্রও পেলেন না। তিনি বুঝতে পারলেন যে হয়তো তার গুলি ঠিক মতো লাগেনি বা বাঘ যে মরেনি সেটা তিনি পরিষ্কার বুঝতে পারলেন। তিনি আবার গ্রামে ফিরে এলেন। ম্যাট হেনরির সঙ্গে বাঘিনীর তৃতীয় মোলাকাতটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর। তিনি লোকমুখে খবর পেলেন বাঘিনীটা সেই অঞ্চল ত্যাগ করে অনেক দূরে চলে গেছে এবং সেখান থেকে প্রায় 16 মাইল দূরে তিনি বাঘিনীটার সংবাদ পেলেন যে সেইখানে উৎপাত শুরু করেছে। তিনি সঙ্গে সঙ্গে জ্যাককে নিয়ে সেই গ্রাম থেকে প্রায় 16 মাইল দূরের
আরেক গ্রামে গিয়ে পৌঁছলেন। তিনি একটি ছাগলকে কিনলেন এবং সেটিকে টোপ বেঁধে একটি গাছের তলায় টোপ হিসাবে বাঁধলেন। একটা উঁচু গাছের ওপর অনেক উঁচুতে মাচা করে সেই মাচায় জ্যাককে নিয়ে বসে রইলেন। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল। বাঘের কোনো পাত্তা নেই। নিচে ছাগলটি তার গলায় বাঁধা ঘন্টাটি নাড়িয়ে নাড়িয়ে ঘাস খাচ্ছিল। হঠাৎ ছাগলটি ঘাস খাওয়া বা ঘন্টা নাড়ার আওয়াজ তিনি আর পেলেন। দেখলেন ছাগলটি জঙ্গলের একটি নির্দিষ্ট দিকে কান খাড়া করে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই ছাগলটির ভয়ার্থ চিৎকার এবং একটা বিশাল বাঘিনী এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। তিনি আর কালক্ষেপ না করে মাচার ওপর থেকে তার ভারী রাইফেল দিয়ে গুলি করলেন এবং তিনি পেছনে পেয়েছিলেন বাঘের ঠিক মাথায় গিয়ে গুলিটা লাগলো। বাঘ ছাগলটিকে ছেড়ে এক লাফে জঙ্গলে ঢুকে গেল। তিনি আর বিন্দু মাত্র সময় নষ্ট না করে ওই রাত্রে ওই অন্ধকারে জ্যাককে এবং তার সঙ্গে টর্চকে সঙ্গী করে গাছ থেকে নেমে পড়লেন। নেমে দেখলেন চারিদিকে ঘন ঝোপ এবং দলদলে কাদা। এটা বাঘের পক্ষে সুবিধাও হতে পারে লুকিয়ে থেকে এই সময়টাকে আক্রমণ করা, আবার বাঘের পক্ষে অসুবিধাও হতে পারে এই দলদলে কাদায় তার পা আটকেও থাকতে পারে। তবে তিনি আন্দাজ করলেন বাঘ সেখানে ছোপের মধ্যে কোথাও মরে পড়ে আছে। তিনি জানতেন কোন শিকারীর পক্ষেই রাতের অন্ধকারে বাঘকে গুলি করে সঙ্গে সঙ্গে মাচা থেকে নামার মতন এত মূর্খামি, এত আত্মহত্যার মতো কাজ করা উচিত নয়। তবুও তিনি সেই কাজটাই করে বসলেন। তিনি শুধুমাত্র করে বসলেন জ্যাক তার সঙ্গে ছিল বলে। তারা দুজনে ঝোপ ঠেলে সামান্য কিছুটা ভেতরে ঢুকেছেন। হঠাৎ তার পেছনে শুনতে পেলেন বাঘের চাপা গর্জন। তিনি বিন্দু মাত্র কালক্ষেপ না করে পেছন ঘুরলেন আর দেখলেন বাঘিনী তাঁর দিকে লাফ দেবার জন্য প্রস্তুত এবং তিনি সাথে সাথে তার রাইফেল তুললেন। বাঘিনী ততক্ষণে হাওয়ায় লাফ দিয়ে দিয়েছে ম্যাট হেনরিকে লক্ষ্য করে, আর ম্যাট হেনরির হাতের রাইফেল গর্জে উঠল। বাঘিনী তার পায়ের কাছে এসে মরে পড়ে গেল। সে এই গুলির ধাক্কাটা নিতে পারল না। কিছুক্ষণ নিস্তব্ধতা। জ্যাক ছুটে গেল বাঘিনীর কাছে। ভালো করে ছুটে পরীক্ষা করে দেখলো যে বাঘিনীটা মরে গেছে। সে তখন আনন্দে নৃত্য করতে লাগলো। একবার ছুটে এসে তার কাছে আদর খায়, আবার ছুটে গিয়ে বাঘিনীর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। খবর পেয়ে পরের দিন সকালে দলে দলে সেই গ্রামের লোক সেখানে পৌঁছে বাঘিনীটাকে বাঁশে বেঁধে নিয়ে চলে গেল। তাদের এই আনন্দ দেখে আর তাদের কাছে এত আশীর্বাদ পেয়ে ব্রিটিশ শিকারী ম্যাট হেনরি অভিভূত হয়ে গেল। যেন তার মনে হলো তিনি তার শিকারী জীবনের এক মহৎ কাজ আজকে করলেন।